ওকে, তাহলে দেখো সমন্বয় নিয়ন্ত্রণ এটা আমাদের পঞ্চম অধ্যায় ছিল। আমরা এই অধ্যায় থেকে কি কি আলোচনা করব তা যদি একবার দেখি। আমরা এই অধ্যায়ে উদ্ভিদ এবং মানুষের ক্ষেত্রে সমন্বয়, আমাদের উদ্ভিদের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে সমন্বয় কীভাবে পরিচালিত হয়। হ্যাঁ, এই যে আমি তোমাকে কিছু একটা বলছি, তুমি এটা শুনছো, তুমি এটা পরবর্তীতে মনে রাখতে পারবা। আমি তোমাকে কিছু একটা তোমাকে বললাম যে তুমি এখন হাতে একটা কলম নাও, তাহলে তুমি এটা শুনলা, শুনে তুমি তোমার হাতে কলমটা নিলা, তাহলে এটা শোনার মধ্যে এবং তোমার কাজের মধ্যে একটা সমন্বয়, হ্যাঁ, কোঅর্ডিনেশন, এটা কিভাবে সম্পন্ন হচ্ছে এই বিষয়টা আমরা জানবো। দেন প্রবাহচিত্রের সাহায্যে স্নায়ুতন্ত্রের কার্যক্রম ব্যাখ্যা, মানুষের উদ্দীপনামূলক ক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা, মানুষের উদ্দীপনামূলক ক্রিয়া উদাহরণ, এবং সর্বশেষ উদ্ভিদ এবং প্রাণী বর্জ্য নিঃসরণ ইত্যাদি আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো আমরা শুরুতে উদ্ভিদ সম্পর্কে না জেনে আমরা ডিরেক্ট প্রাণীতে ঢুকবো, যেহেতু আমরা এটা নিয়ে ভালো বেশ আগ্রহী এটা নিয়ে পড়ার। আমরা শুরুতেই শুরু করব স্নায়ুতন্ত্র, আমাদের পার্ট 4 এবং 5 এই অংশ থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এর আগে আমরা যদিও এটা দ্বিতীয়বার পড়ছি অধ্যায়টা, আমরা এই অংশ থেকেও কিছু জাস্ট এমনি গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে বলে দিয়ে যাই, যেগুলো তোমাদেরকে পড়া উচিত। দেখো উদ্ভিদের সমন্বয়, হ্যাঁ, উদ্ভিদের সমন্বয় বা আমরা যদি দেখি এই অংশটাতে আমাদের উদ্ভিদের সমন্বয়ের মধ্যে কি কি টপিক আমাদের আলোচনা আছে। আমরা কিছু হরমোন নিয়ে জানবো এই অংশে, কিছু হরমোন। তোমার এই ক্ষেত্রে আমাদের যে হরমোনগুলোর নাম বলা হয়েছে, ফার্স্টে হলো যে অক্সিন, অক্সিন নামক একটা হরমোনের কথা বলা হয়েছে। কি আসলে এখন হ্যাঁ, কে এম আবু তালেব, তোমার নামটা বলো তো, এআইডিতে কে আছো? হ্যাঁ, এখন যে যুক্ত হয়েছো, আবু তালেব নামে একটা আইডি দেখতে পাচ্ছি। কে তুমি, একটু নামটা বলো, আমি চিনতে পারতেছি না। মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অফ তোমার। হুম, জি করছি। বুঝি নাই। জি হ্যাঁ, নামটা বলো জি তোমার। আপনার কেএম জিলকত। হ্যাঁ, কেএম জিলকত, ক্লাস 8। ক্লাস 8 জুলকাত। তুমি কোন ব্রাঞ্চে পড়ছো? আমাদের ব্রাঞ্চ 1-এ, সাদাত ফজলে? না না 2। আচ্ছা, ব্রাঞ্চ 2-তে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, দেখো, তাহলে শোনো, আমরা ক্লাস শুরু করেছি, তুমি প্রথমের অংশে মিস করলা। আমরা পঞ্চম অধ্যায়টা পড়বো আজকে, হ্যাঁ, সমন্বয় নিঃসরণ অধ্যায়টা। মনোযোগ দিয়ে শুনো, আমরা কি কি পড়তেছি তা পড়তেছি, তোমাদের বিজ্ঞান বই থেকে আমরা পড়াবো। তাহলে দেখো উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদের সমন্বয় থেকে আমরা ফার্স্টে কিছু হরমোনের নাম জানতে হবে, হরমোনের কাজটা জানতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের কাজগুলা। তো অক্সিন, এই অক্সিন হচ্ছে তোমার প্রথম আবিষ্কার করেন চার্লস ডারউইন। হ্যাঁ, চার্লস ডারউইন এই হরমোনটা প্রথম আবিষ্কার করেন। এবং এটার কাজ কি? এটার কাজ হলো, নিচের টপিকগুলো একটু ভালো মতো পড়তে হবে। এটা হচ্ছে এটার প্রয়োগে শাখা কলমে মূল গজায়। হ্যাঁ, শাখা কলম, কলম তোমরা চিনো, কলম কিভাবে করতে হয়? এই যে মনে করো একটা গাছ, এই গাছের কোনো একটা অংশ তুমি কাটলা, এই অংশটা কেটে তুমি এটা মাটিতে রোপণ করে দিলা, এটা হচ্ছে একটা কলম, ঠিক আছে, এটা কলম। তো শাখা কলমে মূল গজায় এই অক্সিন হরমোনের প্রভাবে, অক্সিন হরমোনের প্রভাবে আমাদের শাখা কলমে মূল গজায়। ফলের অকালে ঝরে পড়া রোধ হয়। একটা ফল অকালে মানে তার যে প্রাপ্তি, এই প্রাপ্তি হওয়ার আগে যদি এটা ঝরে পড়ে, আমাদের এই অক্সিজেনের প্রভাবে হতে পারে সেটা। এরপর জিভেরেলিনের কাজটা খুব গুরুত্বপূর্ণ। জিভেরেলিন, দেখো আমাদের বাঁশ আছে না, বাঁশ তোমরা চিনো নিশ্চয়ই, বাঁশের মধ্যে কতগুলো এরকম তোমার পর্ব মধ্য আছে না, এগুলো হলো এক একটা গিরা, এগুলো গিরা বলতে পারো এক একটা। এই যে এই অংশগুলা লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এই হরমোনের প্রভাবে, জিভেরেলিন হরমোনের প্রভাবে। তাহলে উদ্ভিদ লম্বা হয়, উদ্ভিদ মূলত লম্বা হয় জিভেরেলিন হরমোনের প্রভাবে। তাহলে এই জন্য খাটো উদ্ভিদ এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়, ঠিক আছে? এরপর আসে যে ইথিলিন হরমোন, এই হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ। তাহলে ইথিলিন কিন্তু একটা গ্যাস, এটা কি? এটা একটা গ্যাস, ওকে। ইথিলিন হরমোনটা হচ্ছে তোমার একটা গ্যাস, এবং এই হরমোনটা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোনের কাজ হলো তোমার ফল পাকিয়ে দেয়া। এই হরমোনটা ফুল, ফল, বীজ এবং পাতা এবং মূলেও দেখা যায়। ইথিলিনটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ইউজ করে থাকি ইথিলিন গ্যাসটা। অনেকে দেখো যে কাঁচা কাঁচা আম, তারপর হচ্ছে কাঁচা বিভিন্ন ফল ইত্যাদি কিনে এগুলো দ্রুত পাকানোর জন্য ইথিলিন নামক একটা হরমোন ইউজ করে, হ্যাঁ।
তো এই হরমোন ফুল, ফল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং ফুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছ লম্বা হতে সাহায্য করে। তাহলে ইথিলিন হরমোনই কিন্তু আমাদের লম্বা হতে সাহায্য করে। গেল চলনের টপিক আমরা এগুলা পরে শেষ করব, ঠিক আছে? তো আসো আজকে আমরা মেইন আলোচনা করব হলো স্নায়ুতন্ত্র নিয়ে, পার্ট 4 এবং 5 এই দুটো অংশ নিয়ে, ঠিক আছে? দেখো, তো স্নায়ুতন্ত্র যদি বিষয়টা কি আমরা দেখি, নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেমটাই হচ্ছে আমাদের আমরা মানুষ, আমরা আশরাফুল মাকলুকাত, মানে হলো সৃষ্টির সেরা জীব, তাই না? আমরা দেখেছি আমাদের চাইতেও বড় অনেক প্রাণী আছে। হাতি নিশ্চয় আমাদের চাইতে বড় না? সেমভাবে তোমার একটা তিমি মাছ আমাদের চাইতে অনেক গুণে বড়। তাহলে তারপরেও আমরা কেন সৃষ্টির সেরা জীব? দেখো, আমরা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করি, তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে না, তাই না? কেন আমরা এত শক্তিশালী মানুষ হিসেবে? মানুষ শক্তিশালী পৃথিবীতে, সৃষ্টির অনেকগুলো জীব আছে, এই জীবগুলোর মধ্যে কেন মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী? কেন মানুষ শ্রেষ্ঠ? এর কারণ হলো মানুষের ব্রেইন, মানুষের স্নায়ুতন্ত্রটা, এই নার্ভাস সিস্টেম। এই স্নায়ুতন্ত্র নিয়ে এখন আমরা কিছুটা পড়াশোনা করব, হ্যাঁ? তো বহুকোষী জীবের দেহে টিস্যু অঙ্গ তন্ত্র বিভিন্ন অঙ্গ পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে রয়েছে অগণিত কোষের বিভিন্ন কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যুগসূত্র রচনা করা, পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। তাহলে দেখো, আমাদের যে পরিবেশ, আমাদের এই পরিবেশের সাথে আমাদের মস্তিষ্কের একটা যে সম্পর্ক, সেটা আমরা নিয়ন্ত্রণ করি স্নায়ুতন্ত্রের মাধ্যমে। কারো দুঃখে তোমার কান্না পায়, কারো খুশিতে তুমি খুশি হও, কারো পরীক্ষায় ভালো ফলাফল করলে তোমার আনন্দ হয়। এই যে কাজগুলা, এগুলা মূলত আমাদের নার্ভাস সিস্টেম কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তোমাকে কেউ খোঁচা দিল কিছু দিয়ে, তুমি ব্যথা পেলা, তোমার চোখে পানি আসবে। এই যে এই নিয়ন্ত্রণগুলা, হ্যাঁ, তোমাকে কেউ একজন খুশির সংবাদ বললো, তুমি খুশি হয়ে গেলা। এই যে নিয়ন্ত্রণগুলো কিভাবে হয়, ঠিক আছে? এগুলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ, ঠিক আছে? তো এখন আমরা এই স্নায়ুতন্ত্র নিয়ে পড়ব। স্নায়ুতন্ত্রের প্রধান যে অংশ সেটা হচ্ছে নিউরন, ঠিক আছে? স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে আমরা কি বলবো? নিউরন বা স্নায়ুকোষ। বা আমরা যে ব্রেইন পড়ি, আমরা যে আমাদের ব্রেইনের বিভিন্ন অংশ পড়ব, এই প্রত্যেকটা অংশ যে এককটা নিয়ে গঠিত সেটা হচ্ছে নিউরন, ঠিক আছে? সেটা কি? নিউরন, যাকে আমরা বলবো স্নায়ু কোষ। এই যে নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ, মনে রাখিও, মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। মানবদেহ অনেকগুলা কোষ নিয়ে গঠিত, লক্ষ কোটি কোটি কোষ নিয়ে গঠিত আমাদের মানবদেহ। আমরা সেই ছোট্ট একটা কোষ থেকে গঠিত হয়েছি, যার নাম ছিল জাইগোট। ওই জাইগোট থেকে বড় হতে 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 আজকে আমরা বিশাল মানবদেহ তৈরি হয়েছে আমাদের। তাহলে এই মানবদেহের মধ্যে যত প্রকারের কোষ আছে, এর মধ্যে সবচেয়ে লম্বা কোষ, দীর্ঘতম কোষ হলো নিউরন, ঠিক আছে? যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক একক এবং কার্যকরী একক। তো এই যে নিউরনের দুটো অংশ আছে, দেখো, এই যে চিত্রটা দেখো, এখানে আমাদের নিউরনের উপরে যে অংশটা দেখতে পাবা সেটা হচ্ছে সেল বডি বা কোষ দেহ। উপরের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কি? সেটা হচ্ছে কোষ দেহ বা সেল বডি। এবং নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রলম্বিত অংশ, সেটার নাম কি? প্রলম্বিত অংশ। তাহলে উপরের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে কোষ দেহ, উপরের দিকে যে অংশটা আছে এটার নাম হলো কোষ দেহ, এবং নিচের দিকে যেটা আছে সেটা হলো প্রলম্বিত অংশ, ঠিক আছে? প্রলম্বিত অংশ, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। এই যে কোষদেহের মধ্যে আমাদের দেখো এখানে কি কি আছে। কোষদেহের মধ্যে আমরা গোলাকার ডিম্বাকার একটা নিউক্লিয়াস পাবো। এখানে কি পাবো? এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস পাবো মাঝখানে এটার নাম কি? নিউক্লিয়াস। বুঝে গেছে? কোষদেহের মধ্যে আমরা একটা কি পাবো? মাঝখানের ভিতরে এখানে বড় একটা নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াস, ওকে? এবং নিউক্লিয়াসের চারপাশে আমরা কিছু সাইটোপ্লাজম পাবো। এখানে তকতকে জেলির মতো পদার্থ পাবো, যাকে আমরা বলবো সাইটোপ্লাজম, ওকে? তাহলে দেখো, আমরা এখানে কোষদেহ হলো নিউরনের প্রধান অংশ। এই যে নিউরনের প্রধান অংশ হলো আবার কোষদেহ, এবং কোষদেহটা বিভিন্ন রকমের হতে পারে। এটা গোল হতে পারে, ডিম্বাকার হতে পারে, নক্ষত্রাকার হতে পারে। গোল মানে হলো একদম রাউন্ড শেপড, ডিম্বাকার মানে এরকম ওভাল শেপ, ঠিক আছে, একটু চ্যাপ্টা, আর নক্ষত্রাকার মানে এরকম এরকম হতে পারে আর কি, ঠিক আছে? তো কোষদেহ কোষ আবরণ এবং সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। এখানে কোষদেহের মধ্যে কী কী আছে? তাহলে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলা, যে কোষদেহের মধ্যে কী কী আছে। কোষদেহের মধ্যে তোমার মাঝখানে সাইটোপ্লাজম থাকবে এবং নিউক্লিয়াস থাকবে, এবং এই কোষে সেন্ট্রিউল থাকে না, দেখো আমাদের এই যে স্নায়ু কোষে কিন্তু সেন্ট্রিউল থাকে না। এই সেন্ট্রিউল না থাকার জন্য এগুলো অন্যান্য কোষের মতো বিভাজিত হতে পারে না। আমাদের নিউরন কিন্তু বিভাজিত হয় না। আমাদের আমাদের জন্মের সময় আমাদের যতগুলো নিউরন ছিল, আমরা বড় হওয়ার পরেও আমাদের ঠিক ততগুলো নিউরন থাকে। নিউরন কখনো চেঞ্জ হয় না, নিউরন যতগুলো ছিল আমাদের আগে ঠিক ততগুলোই কিন্তু আছে।
এরপর আসে যে প্রলম্বিত অংশ, কোষদেহ থেকে বিভিন্ন শাখা প্রশাখার প্রলম্বিত অংশকে আমরা প্রলম্বিত অংশ বলি। দেখো এই যে এখানে এটা হচ্ছে মাঝখানেরটা কি কোষদেহ, ঠিক আছে? মাঝখানের এই অংশটাকে আমরা কি বলবো? কোষদেহ বলবো। এখন কোষদেহ থেকে কিছু শাখা প্রশাখা বের হয়েছে না? দেখো এগুলো হচ্ছে ছোটো ছোটো শাখা প্রশাখা, এগুলো ছোটো ছোটো শাখা প্রশাখা বের হয়েছে, এগুলো হচ্ছে ছোটো ছোটো শাখা প্রশাখা বের হইলো, এই যে এগুলো ছোটো ছোটো শাখা প্রশাখা এভাবে বের হইলো। এবং এই কোষদেহ থেকে একটা লম্বা শাখা বের হলো না? লম্বা শাখা বের, তাহলে দুই ধরনের শাখা প্রশাখা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ছোটো ছোটো শাখা, একটা হচ্ছে লম্বা শাখা, একটা জাস্ট একটা, ঠিক আছে? তাহলে এই কোষদেহ থেকে ছোটো ছোটো শাখা প্রশাখাগুলোর নাম হচ্ছে ড্যান্ড্রন। কোষদেহ থেকে যে ছোটো ছোটো শাখা প্রশাখাগুলো বের হইলো, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ড্যান্ড্রন। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ড্যান্ড্রন। এবং কোষদেহ থেকে একটা লম্বা যে শাখাটা বের হইলো, এটার নাম হচ্ছে এক্সন। এটার নাম কি বলবা? এটার নাম বলবা এক্সন। বুঝে গেছে? তাহলে কোষদেহ থেকে যে লম্বা শাখাটা বের হইলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্সন। এবং কোষদেহ থেকে ছোট্ট ছোট শাখা প্রশাখা যেগুলো বের হইলো, এগুলো হচ্ছে ডেনড্রন। ওকে, কতক্ষণ পর পর কি আসে? এতক্ষণ পর আসলা, এটা কে? তোমার ইয়েটা অফ করো, এই যে ক্যামেরাটা অফ করো। হ্যাঁ, তোমার নামটা বলো তো। মাইক্রোফোন অফ তোমার। এ এস এস, এটা কে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নামটা বলো। আমার নাম তাহিয়া। ও তাহিয়া। তাহিয়া, হ্যাঁ। সময় টাইম দিয়েছি 6টা 45-এ, তুমি আসছো 7টা 1-এ, দেরি করছো। আচ্ছা দেখো, তাহলে দেখো এই যে স্ক্রিন, মাইক্রোফোন অফ করো এবং মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? মাইক্রোফোন অফ করে ফেলো, মনোযোগ দিয়ে শোনো। তাহলে দেখো এটা হচ্ছে মাঝখানেরটা হলো কোষদেহ, মাঝখানেরটা হলো কোষদেহ। এই কোষদেহ থেকে লম্বা যে শাখাটা বের হইলো, এটার নাম হচ্ছে তোমার এক্সন। কোষদেহ থেকে লম্বা যে শাখাটা বের হলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্সন। এবং ছোট ছোট যে শাখাগুলো বের হচ্ছে, এগুলোর নাম হচ্ছে ডেনড্রন, ঠিক আছে? তাহলে দেখো আমরা পড়তেছি প্রলম্বিত অংশ। তাহলে দেখো আমরা টোটাল দুটো অংশ পেলাম, একটা হচ্ছে নিউরনের দুটো অংশ পেলাম, একটা হচ্ছে তোমার কোষদেহ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষদেহের মধ্যে আমরা কি কি পেলাম? স্যার, এগুলা কি করছিলাম? হ্যাঁ, এগুলো আবার পড়াচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ তো, এগুলো আবার পড়াচ্ছি তাই, ঠিক আছে? তোমাদের তো প্রায় সিলেবাস শেষ, এখন আমরা কিছু অধ্যায় এরকম করে শেষ করে পরীক্ষা নেব কিছু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেখো, তাহলে এইগুলা আমাদের মাঝখানে এটা যেটা আছে সেটা হচ্ছে কোষদেহ। এটা কি? কোষদেহ। হ্যাঁ, এটা হচ্ছে কোষদেহ। এই কোষদেহ থেকে আমরা কি কি পাবো? এখানে সাইটোপ্লাজম নিউক্লিয়াস পাবো। কোষদেহ থেকে প্রলম্বিত কিছু অংশ আমরা পাবো। দেখো এখান থেকে ছোট ছোট যে প্রলম্বিত অংশগুলো পাচ্ছ না, এগুলো হচ্ছে ড্যান্ড্রন। এটার নাম কি? ড্যান্ড্রন। এবং এখান থেকে বড় যে শাখাটা বের হইলো, লম্বা যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে এক্সন, ঠিক আছে? আমরা এখন প্রলম্বিত অংশগুলো নিয়ে পড়ি। দেখো এক্সন, এক্সন হচ্ছে কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ। তাহলে এই যে কোষদেহ থেকে লম্বা সুতার মতো একটা অংশ বের হয়েছে না, এটার নাম হলো এক্সন। কোষদেহ থেকে যে লম্বা সুতার মতো অংশটা যেটা বের হয়েছে, এটার নাম হলো এক্সন। এক্সনের যে প্রান্ত কোষদেহে থাকে, কোষদেহ থাকে, তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। তাহলে দেখো আমাদের এক্সনের এই প্রান্তে আমাদের কোষদেহটা আছে, তার বিপরীত প্রান্তে আমাদের শাখা প্রশাখা বের হয়েছে। সাধারণত একটি নিউরনে একটি এক্সন থাকে, ঠিক আছে? আমরা স্বাভাবিকভাবে আমরা একটা নিউরনে একটা এক্সন দেখব, বাট তোমরা আরেকটু বড় হলে এইচএসসিতে গেলে তখন কয়েক প্রকারের এক্সন নিয়ে পড়াশোনা করবা, নিউরন নিয়ে পড়াশোনা করবা, তখন আমরা দেখব যে একটা নিউরনে একাধিক এক্সনও থাকতে পারে। আপাতত তোমরা জানো আমরা একটা নিউরনে একটা এক্সন দেখি। এরপর আসে যে ড্যান্ড্রন। ড্যান্ড্রন হচ্ছে কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে আমরা ড্যান্ড্রন বলি। হ্যাঁ, এই যে কোষদেহের চারদিক থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে, এই যে এটা হচ্ছে কোষদেহ। কোষদেহ থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে, এগুলোর নাম হচ্ছে ড্যান্ড্রন। ছোট ছোট শাখা প্রশাখা, ওকে? ছোট ছোট শাখা প্রশাখাগুলোকে আমরা কি বলি? ড্যান্ড্রন বলি, ওকে? তাহলে কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এগুলা বেশি লম্বা হয় না। তাহলে দেখ এগুলো মোটামুটি কিন্তু ছোট ছোট। এই যে এগুলো মোটামুটি ছোট ছোট না, এগুলো এগুলো মোটামুটি ছোট ছোট, এগুলো হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলা হয়। এই যে এই ডেনড্রন থেকে যেগুলো বেরিয়েছে, খেয়াল করো তো একটু, এই যে এগুলো হচ্ছে ডেনড্রন, পুরোটা হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রন থেকে ছোট ছোট যে শাখাগুলো বেরিয়েছে না, আবার কতগুলো ছোট ছোট বেরিয়েছে, এগুলো হচ্ছে ডেনড্রাইট। এগুলো কি বলবা? ডেনড্রাইট। তাহলে এই পুরোটা হচ্ছে ডেনড্রন। আবার এই ডেনড্রন থেকে যেটা ছোট ছোট শাখা বেরিয়েছে, যে দেখো ছোট ছোট কতগুলো শাখা বেরিয়েছে না, এগুলোর নাম হলো ডেনড্রাইট। এগুলো কি বলবা? এগুলো হচ্ছে ডেনড্রাইট। এটার নাম হচ্ছে ডেনড্রাইট, ওকে?
তো এটা গেল। তাহলে ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে আমরা বলবো ডেনড্রাইট। এগুলা এদের দ্বারা স্নায়ু ধারণা নিউরনের দেহের দিকে প্রবাহিত হয়। এগুলোর মাধ্যমে আমাদের নিউরন কোথায় তোমার স্নায়ু ধারণাটা আমাদের যে তোমার ইয়াটা সিগন্যালটা আসে ওই সিগন্যালটা নিউরনের দিকে প্রবাহিত হয়। একটা স্নায়ুকোষের এক্সন অন্য একটা স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে আমরা বলবো সিন্যাপস। দেখো এখানে আমরা যদি একটা এক্সন আঁকো এই জায়গাটাতে মনে করো এটা হচ্ছে একটা এক্সন, হ্যাঁ এটা হচ্ছে একটা এক্সন। এখানে আমরা এটা আঁকলাম, এটা হচ্ছে তোমার মনে করো যে গেল, এটা হচ্ছে এরকম করে আঁকলা, তুমি আঁকলা। দেন এইটার সাথে মনে করো এটা হচ্ছে তোমার এক্সন, এক্সনের সাথে এখানে যদি আরেকটা ডেনড্রাইট অন্য একটা নিউরনের ডেনড্রাইট এসে মিলিত হয় এই জায়গাটাতে, এই জায়গাটাতে, তখন এই অংশটা হচ্ছে তোমার সিন্যাপস। এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে সিন্যাপস। তাহলে এই যে একটা নিউরনের এক্সনের সাথে যদি অন্য একটা নিউরনের ডেনড্রাইট এসে মিলিত হয়, একটা নিউরনের এক্সনের সাথে, এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে খেয়াল করো, এটা হচ্ছে একটা নিউরন, এটা হচ্ছে তার এক্সন, নিচেরটা হলো এটা হচ্ছে তোমার কোষদেহ এবং নিচেরটা হলো তোমার এক্সন, হ্যাঁ, আর এগুলো হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। তাহলে একটা এই এক্সনের সাথে এই নিউরনের ডেনড্রাইট এসে মিলিত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই মাঝখানের স্থানটাকে আমরা কি বলবো, সিন্যাপস। এটাকে আমরা কি বলবো, সিন্যাপস। এই যে এখানেও একটা সিন্যাপস দেখতে পাচ্ছি, একটা কোষের এটার ডেনড্রনের সাথে এটার এক্সন মিলিত হয়েছে, এটাকে আমরা কি বলবো, সিন্যাপস, ঠিক আছে। তাহলে এই যে এটাই, তাহলে একটা কোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে আমরা সিন্যাপস বলি এবং সিন্যাপসের মাধ্যমে স্নায়ু ধারণা এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা। তাহলে দেখো এগুলোর কাজ কী কী হতে পারে। উদ্দীপনা বহন করা, তাহলে মনে করো আমি তোমাকে একটা চিমটি দিলাম, এই চিমটিটা তোমার হাত হয়ে তোমার মাথা অবধি গেল, ব্রেন অবধি গেল, এই যে উদ্দীপনাটা বহন করে নিয়ে গেছে। দেন প্রাণীদেহের ভিতরে ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা। এই যে আমরা হাঁটতেছি, হাঁটার মধ্যে একটা পায়ের সাথে অপর একটা পায়ের যে স্টেপ মিলানো, এই যে এই সমন্বয় সাধন করাটা। মস্তিষ্ককে স্মৃতি ধারণ করা, এই যে তুমি পড়াশোনা করতেছো, তুমি এগুলো মনে রাখতেছো, তুমি তোমার আব্বুকে চিনো, তোমার আম্মুকে চিনো, নতুন মানুষ তোমার সাথে পরিচিত হলে তাকে চিনো, এই যে স্মৃতি ধারণ করা। দেন চিন্তা করা, তুমি চিন্তা করতে পারো, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, পরিচালনা করা ইত্যাদি সব নিউরনের কাজ। বুঝতে পারছো। এখন আমরা যদি তাহলে নিউরন নিয়ে আমরা পড়াশোনা করলাম কিছুটা, তাহলে নিউরন কি, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক। নিউরন কি, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে আমরা বলবো নিউরন, হ্যাঁ। এবং এই যে নিউরনের মধ্যে দুটো অংশ পাবো আমরা, উপরের একটা অংশ পাবো কোষদেহ, নিচের একটা অংশ পাবো আমরা এক্সন। এবং এই কোষদেহ থেকে আমরা মূলত প্রলম্বিত অংশের মধ্যে একটা দেখবো যে বড়, এটাকে বলবো আমরা এক্সন, ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো ডেনড্রাইট। ডেনড্রাইট থেকে যে শাখা পোশাকগুলো বেরোইছে এগুলোর নাম বলবো আমরা ডেনড্রন। বুঝে গেছে কি। এরপরে আমরা এখানে সিনাপস পড়লাম। সিনাপস মানে হলো একটা নিউরনের এখানে এটা হচ্ছে তার কি এক্সন, এক্সনের সাথে যদি অন্য একটা নিউরন ডেনড্রন এখানে এসে মিলিত হয় তাদের মিলন স্থানকে আমরা বলবো সিনাপস। ওকে, এরপরে আমরা কিছু নিউরনের কাজ পড়লাম, ঠিক আছে। তাহলে আমরা এখনো স্নায়ুতন্ত্রে ঢুকি নাই, আমরা যে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক নিয়ে কিছুটা জানলাম নিউরন সম্পর্কে, এতটুকু জানলে হবে। এবং তোমরা সুন্দর মতো করে এই চিত্রটা ভালো মতো করে প্র্যাকটিস করিও, ঠিক আছে। এই চিত্রটা দিয়ে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। বুঝে গেছে কি। বল, এতটুকু কারো সমস্যা আছে কি এই জায়গাটাতে? মাইশামণি বুঝতে পারছো? জি স্যার। ওকে। কে এম আবু তালেব, আমি নাম এখানে দেওয়া নেই তো ওই জন্য এই নাম ধরে ডাকতেছি। তুমি বুঝতে পারছো? জি। ওকে। তারপর তাহিয়া মনি, তাহিয়া বুঝা গেছে কিনা? তুমি তো জি লাস্টের স্যার। দিকে আসছো, বুঝতে পারছো কিনা যা বলছি? হ্যাঁ। ওকে। তুমি এই যে যুবরাজ, জি পাচ্ছি। নুরুল আফসার, আমি নাম জানি না এখানে জি যেটা স্যার দেখ। পাস। ওকে ওকে, ঠিক আছে। এবার মাইক্রোফোন অফ করে দাও, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। দেখো,
আমরা এখন মস্তিষ্ক নিয়ে পড়ব, ব্রেইন। হ্যাঁ, মস্তিষ্ক বা ব্রেইন নিয়ে পড়াশোনা করব। আহ, দেখো, আমরা তোমাকে আগে একটা চিত্র দেখানোর চেষ্টা করি। দেখো, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে। এটা সেটা না, একটা ভালো পাই কিনা দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের একটা মস্তিষ্কের অংশ। হ্যাঁ, এখানে এটা হচ্ছে সেরেব্রাম। আমরা যেটা অগ্র মস্তিষ্ক পড়বো না, অগ্র মস্তিষ্কের একটা অংশ হলো সেরেব্রাম, ঠিক আছে। আর এখানে আমরা এর পরের যেটা, এটা হচ্ছে তাহলে সেরেব্রামে যে অংশগুলো উপরে যেগুলো দেখতে পাচ্ছ, একটু নিচে আসলে দেখতে পাবে এখানে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম হলো মূলত আমাদের এই ব্রেনটা দুইটা অংশ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার বাম পাশে, একটা হচ্ছে ডান পাশে, ঠিক আছে। এ বাম পাশ এবং ডান পাশের উভয় অংশকে সংযুক্ত করে রাখে কর্পাস ক্যালোসামটা। আমরা বইয়ে দেখব কর্পাস ক্যালোসামের নিচে আছে থ্যালামাস, ঠিক আছে। এরপর হচ্ছে হাইপোথ্যালামাস, এবং এই উপরের অংশটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক, মাঝখানেরটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং নিচেরটা, নিচে দেখো এটা হচ্ছে সেরেভেলাম। এই অংশটার নাম কি? সেরেভেলাম। এবং এটা হচ্ছে পন্স। এরপরে অংশ হলো মেডুলা অবলঙ্গাটা। এরপর অংশটা কি? মেডুলা অবলঙ্গাটা। এই মেডুলা অবলঙ্গাটাও হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ, ঠিক আছে। তো এখন আমরা যদি বইয়ে দেখি, দেখো, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আমরা স্নায়ুতন্ত্রের মধ্যে যদি দেখি, স্নায়ুতন্ত্র টোটাল দুটো অংশ আছে। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে তোমার আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে আমাদের যেটা ব্রেন আছে, এই ব্রেন, এবং এখানে যেটা আমাদের সুষম তোমার যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটা মানে মেরুদণ্ডের ভিতরে যেটা থাকে, এটা এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তোমাদের আপাতত অত কিছু জানতে হবে না, তোমরা জাস্ট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে জানো ব্রেন, ঠিক আছে। ব্রেন এবং মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড আমরা যেটাকে বলি। তো এই মস্তিষ্ক মানে হলো ব্রেইন, এবং মেরুরজ্জু মানে তো জানো স্পাইনাল কর্ড। এখন আসো, এই মস্তিষ্ক যদি আমরা পড়াশোনা করি, মস্তিষ্ক নিয়ে আমাদের মেইন পড়া আছে এখানে, এরপরে আর কিছু নাই। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। হ্যাঁ, সমগ্র স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এই মস্তিষ্কটা। এই মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত। কোথায় থাকে এটা? করোটির মধ্যে। হাড্ডি আছে না মানুষের মাথা, যে তোমার ভল্ট আছে হাড্ডি, এই হাড্ডির মধ্যে এটা থাকে মস্তিষ্কটা। মস্তিষ্ক মেনিনজাস নামক আবরণে আবৃত, পর্দা দিয়ে আবৃত। তাহলে মেনিনজাসের আমাদের ব্রেইনের বাইরে যে একটা পর্দা আছে, এই পর্দার নাম কি? এই পর্দার নাম হলো তোমার মেনিনজাস। হ্যাঁ, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে একদম উপরের দিকে, একদম উপরের দিকে যেটা দেওয়া আছে, যে পর্দাটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে কি? মেনিনজাস, ঠিক আছে। এই মেনিনজাসে যদি কোনো সমস্যা হয়, তাকে আমরা বলি মেনিনজাইটিস। তাকে আমরা কি বলি? মেনিনজাইটিস। এই মেনিনজাইটিস হলে অনেকের তীব্র মাথা ব্যথা হয়, মানে মেনিনজাইটিসে যদি কোনো ঘা হয় আর কি, তো এটাকে আমরা মাইগ্রেন পেনও বলে থাকি।
তো এই যে মস্তিষ্কে মেনিনজাস নামক একটা পর্দা থাকে। মস্তিষ্কের এই প্রধান অংশ হলো তিনটা, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক মানে হলো ফোর ব্রেইন, মানে হলো সামনে বা অগ্র মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক মানে হলো তোমার মিড ব্রেইন। পশ্চাৎ মস্তিষ্ক মানে পিছনে বা হিন্ট ব্রেইন। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অংশ নিয়ে ভালো মতো করে জানতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের মূল আলোচ্য বিষয়। অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্কের মধ্যে কী কী আছে দেখো। এটা হলো মস্তিষ্কের প্রধান অংশ। তাহলে মস্তিষ্কের প্রধান অংশ কি? গুরু মস্তিষ্ক। এখানে চিত্রটা দেখো, এই সামনের অংশ যেটা দেখতে পাচ্ছ, এই যে এই সামনের অংশ যেটা দেখতে পাচ্ছ, একটু পিছনে এই অংশটা হচ্ছে তোমার গুরু মস্তিষ্ক বা আমাদের সামনের অংশের যেটা আছে। এবং এই গুরু মস্তিষ্কের সামনের দিকে যেটা আছে এটা হলো সেরেব্রাম। এটার নাম কি? এটা হচ্ছে সেরেব্রাম। ওকে, তাহলে এই মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরেব্রাম। ওকে, এটা ডান এবং বাম খণ্ডে বিভক্ত। এখানে দুইটা খণ্ড আছে, তুমি মানুষটাকে এরকম দেখতে পাচ্ছ বিদে এটা দেখা যাচ্ছে। আমি চিত্র পাই কিনা দেখি একটা। এটা হচ্ছে দুটো অংশ আছে, একটা হচ্ছে ডান খণ্ড এবং বাম খণ্ড। ঠিক আছে, এই যে এখানে দেখো একটা চিত্র দেখা আছে। একটা মস্তিষ্কে কয়টা অংশ? দুটা। এই যে এখানে অনেকগুলো চিত্র আছে যেভাবে করে থাকে আর কি। একটা হচ্ছে ডান দিকে অংশ থাকে, যে রাইট ব্রেইন, একটা হচ্ছে লেফট ব্রেইন। ঠিক আছে, এই ডান এবং বামগুলোকে যুক্ত রাখে কি? কর্পাস ক্যালুসাম। আমরা একটু আগে দেখলাম কর্পাস ক্যালুসাম হলো ডান এবং বাম মস্তিষ্ক যুক্ত রাখে, একসাথে যুক্ত করে। তাহলে এটা হচ্ছে একটা সেরেব্রাম, এটা হচ্ছে একটা সেরেব্রাম। ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডান সেরেব্রাম, বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে বাম সেরেব্রাম। ডান এবং বাম সেরেব্রাম আমাদের ফুল বডিকে নিয়ন্ত্রণ করে একরকম ধরতে গেলে। তাহলে এই যে এটা আমাদের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডান এবং বাম। ওকে, তাহলে এই যে এইগুলাকে আমরা বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার। ডান এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। স্পিয়ার মানে কি? স্পিয়ার মানে হলো গোলক, হেমি মানে হলো অর্ধেক। তাহলে হেমিস্ফিয়ার মানে অর্ধক, অর্ধেক। ডানটা অর্ধেক, বামটা অর্ধেক। এবং মনে রাখো, আমাদের ডান সেরেব্রাল হেমিস্ফিয়ারটা দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারটা দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে। কারো যদি ডান দিকের সেরেব্রাল হেমিস্ফিয়ারে সমস্যা হয়, মানে কোনো যদি লেশন হয়, তাহলে হচ্ছে সে বাম দিকের যে অর্গানগুলো আছে, বাম হাত, বাম পা, বাম চোখ, মুখের বাম অংশ, এগুলার নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলে। মানে এগুলোতে কোনো সেন্সেশন থাকে না। হ্যাঁ, এটাকে আমরা প্যারালাইসিস বলি আর কি। দেখো না, অনেকেই ডান দিকেরগুলো অবশ হয়ে যায়, ডান দিকের যে অর্গানগুলো আছে এগুলো অবশ হয়ে যায়। আবার অনেকের বাম দিকের অংশগুলো অবশ হয়ে যায়, বাম হাত, বাম পা। ঠিক আছে, এগুলো আমাদের এই সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে নিয়ন্ত্রণ হয়। তাহলে মানব মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত এবং সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত থাকে। এর পশ্চাৎভাগ ঢেউ তোলা এবং ধূসর পদার্থের, ধূসর বর্ণের। দেখো এর পশ্চাৎভাগটা কেমন? ঢেউ তোলা, ঢেউ, এখানে ঢেউয়ের মতো থাকে। ঠিক আছে, এগুলোকে জাইরাস বলি আমরা। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে গ্রে ম্যাটার বলা হয়। গ্রে ম্যাটার মানে নারকেল আছে না, নারকেল, নারকেলের বাইরে তোমরা যে বর্ণটা দেখতে পাও এটা হচ্ছে গ্রে বা ধূসর পদার্থ। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে মানে হলো ভিতরের দিকে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে। তাহলে এই গুরু মস্তিষ্কের ভিতরের দিকে, মানে তোমরা নারকেল দিয়ে মনে রাখতে পারো আমাদের এই তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ারটা, সেরেব্রাল অংশটা হলো নারকেলের মতো। মানে হলো গুরু মস্তিষ্কের বিষয়টা হলো নারকেলের মতো। নারকেলের দেখো ভিতরের দিকে কেমন? গ্রে ম্যাটার বা ধূসর। ভিতর আবার বাইরের দিকে, সরি, নারকেলের বাইরের দিকে কেমন? নারকেলের বাইরের দিকে হচ্ছে ধূসর পদার্থ। আর নারকেলের ভিতরের দিকে কেমন? সাদা না, নারকেল সাদা হয় না। তাহলে স্নায়ুতন্তুগুলো হলো সাদা। বুঝতে পারছো? তাহলে গুরু মস্তিষ্কের বাইরের দিকে হলো গ্রে ম্যাটার এবং ভিতরের দিকে হলো স্নায়ুতন্তু থাকে, যেটার রং কেমন? এটা সাদা। তাই মস্তিষ্কের ভিতরের স্তরের নাম শ্বেত বা হোয়াইট ম্যাটার। মস্তিষ্কের ভিতরে যে পদার্থ আছে এটার নাম কেমন? এটার নাম হচ্ছে হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ। তাহলে বাইরের পদার্থের নাম কি? গ্রে ম্যাটার। মনে রাখতে হবে এগুলা। গুরু মস্তিষ্কের বাইরের অংশের নাম কি? গ্রে ম্যাটার। ভিতরের অংশের নাম কি? হোয়াইট ম্যাটার। এবং শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারের স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলা গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে এবং এগুলো আমাদের বিশেষ
বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে অনেকগুলো অংশ আছে, এগুলো তোমাদের আসলে বিস্তারিত নাই। এখানে অনেকগুলো অংশ আছে, এখানে ফ্রন্টাল লুপ, প্যারাইটাল লুপ, টেম্পোরাল লুপ, অক্সিপিটাল লুপ, এবং অনেকগুলো লুপ আছে, অনেকগুলো অংশ আছে। এই এক একটা অংশের কাজ এক একটা, ধরো এখানে কিছু কাজের কথা বলা আছে। দর্শন, দর্শন মানে দেখা। এই যে তুমি একটা বিষয় দেখতেছো না, তোমার চোখ থেকে এই দৃশ্যটা তোমার ব্রেইনে নিয়ে যাচ্ছে, দেন তোমার ব্রেন এটাকে সে মডিফিকেশন করতেছে। এই যে এই এই কাজটা করার জন্য আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট অংশ থাকে। সেরকম শ্রবণ, শ্রবণ মানে হলো শোনা। তুমি যে শুনতেছো, আমি যে কথা বলতেছি এগুলো শুনতেছো, এই শোনার জন্য তোমাদের ব্রেনে আর আলাদা একটা সেন্টার আছে। ঘ্রাণ, ঘ্রাণ মানে হলো যে তোমরা যে সুঘ্রাণ নাও, কোনো কিছু দুর্গন্ধ নাকি সুগন্ধ, এগুলো তোমরা স্মেল নাও, এগুলো হচ্ছে ঘ্রাণ। চিন্তা চেতনা, আমরা যে চিন্তা চেতনা করতে পারি এটার জন্য আলাদা একটা সেন্টার আছে। স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা মানে তুমি যে হাঁটতেছো, তুমি যে হাত নাড়াচ্ছ, এগুলো সব পেশি চালনার জন্য হচ্ছে। তাহলে এই সবগুলো কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্কে অবস্থিত। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। গুরু মস্তিষ্ক আমাদের কী কী নিয়ন্ত্রণ করে? দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা যদি দেখি সেরেব্রামের নিচে কি আছে, দেখো সেরেব্রামের নিচে আমরা দেখতে পাবো যে এখানে মধ্য মস্তিষ্ক আছে। হ্যাঁ, এখানে মধ্য মস্তিষ্ক আছে। এরপরে হলো এর আগে হচ্ছে আমাদের এখানে থ্যালামাস হাইপোথ্যালামাসের চিত্র তোমাদেরকে দেয়া না, আমি যে চিত্রটা প্রথমে দেখাইছি এখানে দেওয়া ছিল। এখানে আমাদের গুরু মস্তিষ্কের নিচেই সেরেব্রামের নিচে এখানে কি থাকে? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস থাকে। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস থাকে, ঠিক আছে? তাহলে এই যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস থাকে, এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের কাজ কি জানো? ক্রোধ মানে হলো রাগ। আমরা যে রাগান্বিত হই, এই থ্যালামাসের কাজ হলো সেটা, হাইপোথ্যালামাসের কাজ হলো সেটা। লজ্জা, লজ্জা মানে হলো আমরা লজ্জাবোধ করি, আমাদের যে একটা সেন্সেশন লজ্জার এটা। দেন গরম, শীত, আমাদের দেহের টেম্পারেচার, আমরা দেখো তুমি তোমার দেহটা ধরে দেখো, তোমার দেহের টেম্পারেচার কিন্তু এখন একটা মানে এটা 98.ফারেনহাইট, যেটাকে আমরা নর্মাল বলি। তোমার যখন জ্বর হয় তোমার দেহের টেম্পারেচারটা বেড়ে যায়। আবার আমরা আমাদের দেহ যখন ডিহাইড্রেটেড হয়ে যায়, আমাদের দেহ শীতল হয়ে যায়, ঠিক আছে? এই যে এইগুলা নিয়ন্ত্রণ করা, গরম, শীত ইত্যাদি নিয়ন্ত্রণ করা। এরপর হচ্ছে নিদ্রা, আমরা যে ঘুমাই রাত্রে, এটাও নিয়ন্ত্রণ করে থ্যালামাস হাইপোথ্যালামাস। তাপ সংরক্ষণ, বডির যে টেম্পারেচার এগুলোকে সংরক্ষণ করা। চলন, ঠিক আছে, চলাফেরা করা, থ্যালামাস কিন্তু আমাদের চলাফেরায় সাহায্য করে। এই সবগুলো কাজ নিয়ন্ত্রণ করে কি? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। বুঝতে পারছো? তাহলে গুরু মস্তিষ্কের মধ্যে যে সেরেব্রাম আছে, এটার কাজ হলো চিন্তা চেতনা, জ্ঞান, বুদ্ধি, বিবেক ইত্যাদি। আর আমাদের এর নিচে যে থ্যালামাস হাইপোথ্যালামাস আছে, সেটার কাজ হলো ক্রোধ, লজ্জা, গরম, শীত ইত্যাদি নিয়ন্ত্রণ করা। ওকে, এর পরের অংশটা হলো মাঝখানের অংশ। দেখো উপরের অংশটা হলো গুরু মস্তিষ্ক, মানে তোমার এক্ষেত্রে আমরা যেটাকে বলি অগ্র মস্তিষ্ক। মাঝখানের অংশটা হচ্ছে মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, এবং নিচের অংশটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। মাঝখানের অংশগুলোর কাজ কি? এখানে আমরা কি কি পাবো? গুরু মস্তিষ্ক পন্সের মাঝখানে এটা অবস্থিত। দেখো এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, এটা হচ্ছে পন্স, এটার মাঝখানে অবস্থিত মধ্য মস্তিষ্কটা। এটা হচ্ছে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে রিলেটেড। এটা আমাদের মধ্য মস্তিষ্কটা দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি মানে হলো দেখা এবং শোনা ইত্যাদির সাথে রিলেটেড। এর পাশে যে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, মানে একদম নিচের দিকের অংশটা, এই যে নিচের দিকের অংশ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে অবস্থিত। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। তাহলে এটা আকারে কি হয়? এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট হয়। দেহের ভারসাম্য রক্ষা করা, এই যে তুমি হাঁটার সময় কি তুমি পড়ে যাও? না। তাহলে আমরা যখন হাঁটা চলা শিখি, তখন আমাদের এই ভারসাম্যটা রক্ষা হয় বা ভারসাম্যটা মেনটেন হয়, যেটা হচ্ছে লঘু মস্তিষ্কের প্রধান কাজ। ঠিক আছে, যে তুমি দৌড়ানোর সময় কি তুমি কি একপাশে পড়ে যাও? না, এটা নিয়ন্ত্রণ করে এই লঘু মস্তিষ্কের কাজ। দেন এছাড়াও লঘু মস্তিষ্কের কথা বলা, এই যে আমরা কথা বলতে পারি, চলাফেরা নিয়ন্ত্রণ করে ইত্যাদি সব কাজ লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। মনে রাখতেই হবে লঘু মস্তিষ্কের অংশ কী কী? সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা বা মেডুলা আমরা যেটাকে বলি, ঠিক আছে, এটার পুরো নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। তাহলে এই যে পশ্চাৎ মস্তিষ্কের টোটাল অংশ কয়টা পড়লাম? 3টা। সেরেভেলাম, আগেরটা ছিল সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের অংশ কী ছিল? অগ্র মস্তিষ্কের অংশ ছিল সেরিব্রাম, এটা কি ছিল? সেরিব্রাম। এখন যেটা পড়তেছি এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটা হচ্ছে সেরিভেলাম। ওটা ছিল সেরেব্রাম, এটা হচ্ছে সেরিভেলাম। ওকে, এটা পন্সের বিপরীত দিকে, যে পন্স যেদিকে আছে তার বিপরীত দিকে সেরেবেলামটা অবস্থিত। দেখো পন্স যেদিকে আছে তার বিপরীত দিকে এটা অবস্থিত, পন্স যেদিকে আছে তার ঠিক বিপরীতে আমাদের এটা অবস্থিত। পন্স এখানে আছে, পন্সের বিপরীত দিকে সেরিবেলামটা অবস্থিত।
এরপরে হলো ডান এবং বাম দুটো অংশে বিভক্ত, এটাতেও সেম আমরা ডান খণ্ড বাম খণ্ড পাবো, অত বিস্তারিত আর বলে নাই। এবার আসে পন্স। পন্স হলো কোথায় অবস্থিত? এটা হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে ও পিছনে, যেটা হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে এবং পিছনে এই অংশটা হচ্ছে কি পন্স, এটা অংশ কি পন্স। এটা আমাদের মস্তিষ্কের যোজক বলা হয়। কেন যোজক বলা হয় জানো? কারণ এদিকে এদিকে এটা হচ্ছে তোমার সুষুম্নাকাণ্ড, এটা কি সুষুম্নাকাণ্ড। তো এই যে আমাদের এটা হচ্ছে তোমার সুষুম্নাকাণ্ড, এবং সুষুম্নাকাণ্ড এবং ব্রেন বা এই টোটাল ব্রেনকে যুক্ত করেছে পন্সটা মূলত। এটি গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, প্রস্তাব মস্তিষ্কে সংযোজিত করে, মানে একসাথে এটা সব ব্রেনকে সংযোজিত করছে। তোমার একসাথে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, প্রস্তাব মস্তিষ্ক সবগুলোকে একসাথে যোগ করছে, এবং এদিকে সুষুম্নাকাণ্ডের সাথে রিলেটেড, এই জন্য আমরা এটাকে পন্স বলি, তোমার যোজক বলে। এখন আসো মেডুলা। মেডুলা অংশটা কি? এটা হচ্ছে একদম নিচের অংশ, এবং এটা হচ্ছে পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা মস্তিষ্কের মেরুরজ্জুর সাথে সংযোজিত করে, এবং এই জন্য সুষুম্না শীর্ষকের মস্তিষ্কের বুটা বলা হয়। তাহলে এই যে এটা বলা হচ্ছে তোমার এদিকে আমাদের যে তোমার মেরুরজ্জু আছে, এর নিচে এগুলা কি মেরুরজ্জু না? এই অংশগুলা কি মেরুরজ্জু, এগুলো হচ্ছে তোমার হাড্ডি বা টিবরা আমরা যেটাকে বলি, কষের উখা, এগুলো হচ্ছে হাড্ডি। এগুলার মাঝখানে যেটা থাকে এটার নাম কি বলবো আমরা? মেরুরজ্জু, ঠিক আছে, মেরুরজ্জু। এই মেরুরজ্জুর সাথে আমাদের এই ব্রেনের যে সংযোগ সাধন করে, এটার নাম কি বলা হচ্ছে? মেডুলা অবলংগাটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে মেডুলা অবলংগাটা বা সুষুম্না শীর্ষক। তাহলে এটা পন্সের নিম্নভাগ এবং মেরুরজ্জুর উপরিভাগের সাথে পর্যন্ত বিস্তৃত। এটা মস্তিষ্কে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে, ওই যে স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুর সাথে যুক্ত করে। এজন্য সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বুটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, আমাদের যে হার্টবিট হয়, এটা খাদ্য গ্রহণ মানে হলো খাওয়া, শ্বসন আমরা যে নিঃশ্বাস ফেলি, নিঃশ্বাস নেই, প্রশ্বাস ফেলি, প্রশ্বাস নেই, এগুলা নিয়ন্ত্রণ করে আমাদের এই মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা জাস্ট ছোট্ট একটা টপিক পড়বো, এটা হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। তাহলে আমরা ব্রেইন নিয়ে পড়াশোনা করলাম, হ্যাঁ। ব্রেইনের টোটাল কয়টা অংশ আমরা পড়লাম? তিনটা। ব্রেইনের টোটাল কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে অগ্র বা গুরু মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ব্রেইনের কয়টা অংশ পড়লাম? টোটাল তিনটা। অগ্র বা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের কিছু কাজ আমরা পড়লাম। অগ্র মস্তিষ্কের মধ্যে পড়লাম যে এখানে সেরেব্রামের মধ্যে বাইরে যেটা থাকে এটা হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরে যেটা থাকে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, এবং এটার কাজ হলো দর্শন, শ্রবণ, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করা। এখানের মধ্যে আরও কিছু পার্ট আমরা পড়লাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে। তাহলে অগ্র মস্তিষ্কের পার্ট কী কী? তোমাদের বইটা সুন্দর মতো সাজানো নাই আলটিমেটলি, বুঝছো? এখানে অনেক সমস্যা, এই জন্য মানে তোমাদের সব এলোমেলো লাগতে পারে কিছুটা। এগুলো তোমরা হয়তো আরেকটু বড় হলে বুঝবা, 9-10-এ গেলে। তোমাদের বইটা খুবই বিচ্ছিন্ন আকারে দেওয়া, এখানে এগুলো অনেক সুন্দরভাবে লেখা যায়। তো এখানে গুরু মস্তিষ্ক অংশ তিনটা, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বাট এখানে সব বিচ্ছিন্নভাবে এখানে দিয়ে দিয়েছে কি গুরু মস্তিষ্কের অপর নাম হলো সেরেব্রাম, বা মানে কি অপর নাম বোঝাচ্ছে, বাট এটা কিন্তু ভুল, ঠিক আছে। এটা কিন্তু তোমার মানে বিচ্ছিন্নভাবে দেয়, এই জন্য তোমাদের একটু হয়তো কষ্ট হতে পারে। যাই হোক, যা যেরকম দেওয়া আছে এরকম শিখে যাইতে হবে, ঠিক আছে। তাহলে সেরেব্রামের বাকি অংশটা কি? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এবং এগুলোর কাজ কি? আমাদের সেরেব্রামের কাজ হলো এই দর্শন, শ্রবণ, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করা। থ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ হলো ক্রোধ, লজ্জা, শীত, গরম ইত্যাদি নিয়ন্ত্রণ করা। মধ্য মস্তিষ্কের অংশ কাজ হলো দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করা। এবং আমরা সর্বশেষ পড়লাম পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এগুলো তিনটা অংশ পড়লাম, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। সেরেবেলাম হচ্ছে আমাদের ডান এবং বাম শাখায় বিভক্ত হতে পারে। পন্স হলো মস্তিষ্কের যোজক বলা হয়। মেডুলা হচ্ছে আমাদের হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। এই হাতে গোনা কয়েকটা লাইন যদি তোমরা পড়ো তাহলেই হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এখন আমরা পড়বো মেরুরজ্জু বা আমাদের যেটা আমরা স্পাইনাল কর্ড বলে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেইন তোমার শেষ হয়েছে এতটুকু, এই যে এটা হচ্ছে করোটি, হ্যাঁ, এটা হচ্ছে করোটি, মানে হচ্ছে তোমরা যেটা মাথার হাড্ডি বলো না, এটা আর কি। এই মাথা থেকে যেটা বেরোইছে আমাদের পিঠের দিকে পৃষ্ঠীয় দিকে, যেটা আমাদের ভার্টিব্রার ভিতরে ঢুকানো থাকে, এটা হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। এটা কি? মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। তাহলে মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সুরক্ষিত থাকে। এই মেরুরজ্জুটা কোথায় থাকবে? মেরুদণ্ডের ভিতরে থাকবে। মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভিতরে। দেখো ঠিক উল্টা, আমরা ব্রেইনে পড়ছি কি? ব্রেইনে পড়ছি, উদাহরণ দিয়ে পড়ছি নারকেল। ব্রেইনের উদাহরণ কি দিছি? নারকেল। নারকেল মানে হলো বাইরে থাকবে ধূসর পদার্থ, ভিতরে থাকবে সাদা পদার্থ মানে হোয়াইট ম্যাটার।
বুঝতে পারছো? ব্রেইনও হচ্ছে নারকেলের মতো, বাইরে থাকবে হোয়াইট ম্যাটার বা ধূসর পদার্থ, ভিতরে থাকবে তোমার হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থ। আর মেরুরজ্জুর ক্ষেত্রে ঠিক উল্টা। এক্ষেত্রে মেরুরজ্জুর ক্ষেত্রে ধূসর পদার্থ পাবা ভিতরে আর শ্বেত পদার্থ পাবা বাইরে, মানে মস্তিষ্কের ঠিক উল্টা, ঠিক আছে? তাহলে মেরুরজ্জুর শ্বেত পদার্থ ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং স্নায়ু অনুভূতিবাহী স্নায়ু যাতায়াত করে। এখান থেকে আমরা এটা দেখব। এখন এখানে তোমাদের একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু দেখো। মশা কামড় দেওয়ার পরে এখানে তোমাদের মূলত প্রতিবর্ত চক্রটা বোঝাতে চেষ্টা করছে। মনে করো তোমার হাতে একটা মশা বসলো, হ্যাঁ, অবশ্যই তুমি মশাটাকে মারতে চেষ্টা করবা। তোমার হাতে মশা বসেছে, তুমি কিভাবে টের পেলা? তুমি মশার কামড় অনুভব করেছো, তো তাই তুমি এমনটা করেছো। তুমি মশার কামড় অনুভব করেছো স্নায়ু উদ্দীপনার জন্য। মানে হলো, মনে করো তোমার এখানে হাতে একটা মশা বসলো, এই যে মশা তোমাকে কামড় দিল, এই কামড়টা তোমার এখানে এই যে কিছু স্নায়ুর মাধ্যমে, এটা স্নায়ুর মাধ্যমে কোথায় গেল? ব্রেইনে গেল। তার মানে তুমি স্টিমুলেশনটা টের পেয়েছো, স্টিমুলেশনটা তুমি জেনেছো, হ্যাঁ। এই যে স্নায়ুর ক্রিয়া বা উদ্দীপনায় সাড়া দেওয়াই তাই। আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে যেমন আলো প্রতিফলিত হয়, প্রতিবর্তী ক্রিয়াটাও অনেকটা তেমন। তাহলে এখানে এক্সপ্লেন করা হয়েছে, প্রতিবর্তী ক্রিয়া ঘটে স্নায়ু ধারণার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। স্নায়ু ধারণা কি? স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ু ধারণা বলা হয়। তাহলে নার্ভ আর কি, নার্ভ যেগুলোকে আমরা স্নায়ু বলি, তোমরা যেটা এটাকে রগও বলে থাকো, হ্যাঁ, এটা আমাদের ভাষায় আমরা এটাকে রগ বলে থাকি, আমাদের সাধারণ মানুষরা আর কি। তো যেটাকে আমরা স্নায়ু বলবো। আহ, আহ, তো এই যে স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতিটা প্রবাহিত হয় তাকে স্নায়ু ধারণা বলবো। এখানে দেখো আমাদের যখন এখানে মশার কামড়ে যে ফিলিংসটা, অনুভূতিটা, এই অনুভূতিটা ব্রেন অব্দি পৌঁছাইছে না, কিসের মাধ্যমে পৌঁছাইছে? স্নায়ু ধারণার মাধ্যমে পৌঁছাইছে বা একটা সিগন্যালের মাধ্যমে পৌঁছাইছে। আমরা যেমন হাতে মশা কামড় দিলে মশা তাড়িয়ে দেই, অথবা পায়ে ফিন ফুটলে আমরা নিমিষেই তা সরিয়ে নেই। এটা কিভাবে ঘটে? হাতের উপরে মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা। এর উপস্থিতিতে অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সাড়া জাগে। মানে আমরা যখন এখানে তোমার মশাটা বসলো, মশাটা যখন সাথে সাথে কামড় দিল, তোমার এখানে যে স্টিমুলেশন আছে, এখানে যে নিউজটা যে গ্রহণ করবে, এটার সাথে সাথে স্টিমুলেট হয়, এটার সাথে সাথে স্টিমুলেট হয়, এবং এই স্টিমুলেশনটা কোথায় পৌঁছায়? সে ব্রেনে পৌঁছায় এবং কোষ সাথে সাথে সাড়া জাগে। আমরা মশাটিকে তাড়িয়ে দিই এবং আমরা মেরে ফেলি। এই সকল ক্রিয়া যেন অজ্ঞাত সারে আপনা আপনি হয়ে থাকে। তুমি ঘুমের মধ্যেও সেম কাজটা করো, তোমার ব্রেন যখন ঘুমাচ্ছে তখনই তুমি সেম কাজটা করো। এটা হচ্ছে আপনা আপনি হবে, অজ্ঞাত অনুসারে, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি, স্বয়ংক্রিয়ভাবে হবে এটা। এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। এই যে এই ক্রিয়াটা কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। ওই যে বললাম, তুমি ঘুমাচ্ছ, সেম কাজটা তুমি ঘুমের মধ্যেও করবা। তুমি ঘুমার মধ্যে তোমার যদি গালে একটা মশা বসে, তুমি অটোমেটিক্যালি মশাটাকে মারবা, ওইখানে তোমার হাতটা মশার জায়গায় এসে তোমার মশাটাকে মেরে ফেলবে। তখন কিন্তু তোমার মস্তিষ্ক দ্বারা এটা পরিচালিত হয় নাই, তাই না? তো এটা একটা প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? তাহলে যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, যেটা মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া। এবং প্রতিবর্ত ক্রিয়া 5টা অংশ আছে। দেখো আমরা যদি পড়ি, একটা হচ্ছে গ্রাহক যন্ত্র। মানে মনে করো এখানে এটা হচ্ছে মশা, এই মশাটা তোমার ত্বকে কামড় দিল, এই ত্বকটা হচ্ছে গ্রহণ করলো না সিগন্যালটা, এর জন্য এটাকে আমরা বলবো গ্রাহক যন্ত্র। ত্বক কি? গ্রাহক যন্ত্র, বুঝতে পারছো? এটা হচ্ছে ত্বক। এরপর একটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু। এই যে এই সিগন্যালটা তোমার স্কিন থেকে, তোমার ত্বক থেকে কোথায় যাবে? এখন ব্রেনে যাবে। দেখো ব্রেনে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, এই যে ব্রেনে গেল, ব্রেনে গেল। তাহলে এটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু। এরপর হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র। এই যে এখানে কিছু আজ্ঞাবাহী নির্দেশ প্রদান করা হবে এখানে। তাহলে দেখো একটা হচ্ছে সিগন্যালটা গ্রহণ করলো, সিগন্যালটা একটা স্নায়ুর মাধ্যমে আমাদের সেন্টারে গেল, এটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু। এখানে আমাদের একদম প্রতিবর্ত কেন্দ্রে গেল। এরপরে প্রতিবর্ত কেন্দ্র থেকে তোমার অন্য একটা হাতে, এই যে তোমার অন্য একটা হাত, বা যেটাকে আমরা পেশি বলতেছি আর কি, ঐচ্ছিক পেশি, তোমার অন্য একটা হাতে সিগন্যাল দিবে যে তুমি মশাটাকে মেরে ফেলো। তাহলে একটা আজ্ঞাবাহী স্নায়ু যাবে, যে সিগন্যালটা যাচ্ছে তোমার হাতে, অন্য একটা হাতে যাচ্ছে, অন্য একটা হাতে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। এটা কি? এটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী স্নায়ুটা তোমার কোথায় যাবে? একটা সাড়া প্রদানকারী অঙ্গে যাবে, মানে হলো তোমার অন্য একটা। এতক্ষণ পরে কি আসলো? এটা হচ্ছে তোমার অন্য একটা অঙ্গে যাবে, হ্যাঁ, তোমার এক্ষেত্রে একটা হাতে যাবে, ওই হাতটা হচ্ছে সাড়া প্রদানকারী অঙ্গ, বুঝতে পারছো? তাহলে আমি যদি আরেকবার রিপিট করি, দেখো ফার্স্টে তোমার এটা হচ্ছে হাত, হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্কিন। তোমার স্কিন একটা মশা বসলো,
ওই মশাটা তোমার স্কিনে কামড় দিল, কামড় দেওয়ার পরে তোমার স্কিনটা হলো এখানে গ্রাহক যন্ত্র। মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। কে জানে মাইক্রোফোন অন রাখছো, মাইক্রোফোন অফ করে ফেলো, কেন সাউন্ড আসতেছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার স্কিন, তোমার স্কিনটা এইখানে এটা সেন্সেশনটা নিল, তোমার স্কিনটা এই যে মশা যে কামড় দিল, কামড় দেওয়াটা তোমার স্কিনে গেল, স্কিন থেকে এখানে অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে এটা প্রতিবেদ্য কেন্দ্র যাবে, প্রতিবেদ্য কেন্দ্র থেকে এখানে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে তোমার অন্য একটা হাতে যাবে, ওই হাতটা এসে তোমার এই যে এই মশাটাকে মেরে ফেলবে। তাহলে এভাবে টোটাল পাঁচটা অঙ্গের মাধ্যমে, পাঁচটা অংশের মাধ্যমে। এ কে রে বাবা এটা? তাহলে দেখো এখানে আমাদের টোটাল পাঁচটা অংশ, হ্যাঁ। একটা হচ্ছে তোমাকে মশাটা কামড় দিল, এটা হচ্ছে ত্বক বা গ্রাহক যন্ত্র, এই সেন্সেশনটা এখানে নিল। দেন এই সেন্সেশনটা তোমার অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে তোমার এখানে প্রতিবত্ত কেন্দ্রে গিয়ে পৌঁছাবে, প্রতিবত্ত কেন্দ্র থেকে আজ্ঞাবাহী স্নায়ুকে আজ্ঞা প্রদান করা হবে, এবং আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে এটা তোমার অন্য একটা হাতে যাবে, অন্য একটা হাতে গেল, হ্যাঁ। তোমরা কথা বলিও না বাবা, এবং মাইক্রোফোনটা অফ করো, আমি অফ করতেছি, দাঁড়াও। স্যার আমি ক্লাস 7 বলতেছি তোমার শাহাদাত হোসেন নূর। শাহাদাত হোসেন, তোমার লিংক এখনো দেয়া হয় নাই, তোমাদের আমি লিংক এখনো দিছি, তুমি এখন কেন ক্লাসে ঢুকে গেলা? তোমাদের এই লিংক না তোমাদের না। আমাদের সাতটা 7:35 বলছেন যে। 7:35 টাইম দিয়েছি, এখনো 7:35, আমি তোদের ক্লাস শেষ করছি এখনো। একটু ওয়েট করো, তোমাদের জন্য আবার আচ্ছা ইয়ে স্যার। দিব, আমি আবার আবার ইয়ে দিব, হ্যাঁ। আবার লিংক দিলে ওখানে ঢুকিও, এটা আচ্ছা তোমাদের না, এটা ক্লাস 8-এর। আচ্ছা স্যার। ওকে, তাহলে দেখো এখানে তোমার পাঁচটা অংশ, হ্যাঁ। একটা হচ্ছে গ্রাহক যন্ত্র, মানে তোমার স্কিনটা, এরপরে এটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে তোমার এখানে প্রতিবত্ত কেন্দ্রে পৌঁছালো, আজ্ঞাবাহী স্নায়ু তোমার অন্য একটা হাতকে, অন্য একটা হাতে তোমার আজ্ঞাবাহী স্নায়ুটা যাবে, ওই হাতটা তোমার এখানে মশাটা এসে মেরে দিবে। তাহলে এটা হচ্ছে টোটাল প্রতিবত্ত চক্রটা, বুঝতে পারছো? সেমভাবে এখানে আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমরা যখন একটা পিন দিয়ে তোমাদের স্কিনে ফুটা করতে চাইবা, তখন তোমাদের এই আমরা ইয়াটা দেখবো, এই প্রতিবত্ত ক্রিয়াটা দেখবো, তোমরা এটা বাসায় সুন্দর মতো করে পড়বা। আমরা নেক্সট দিন এটা আলোচনা করে দেন পরবর্তীতে রেচনতন্ত্রে যাব, ঠিক আছে? আমরা পার্ট 11 এবং 12। তাহলে আজকে আমরা টোটাল কী কী পড়লাম? আজকে আমরা হচ্ছে ব্রেইন নিয়ে আলোচনা করলাম, ফার্স্টে হচ্ছে নিউরন নিয়ে আলোচনা করলাম, স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনের অংশগুলো নিয়ে পড়লাম। এরপরে হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইনের টোটাল 3টা অংশ নিয়ে বিস্তারিত তোমাদের বই যতটুক দেওয়া আছে আমরা ঠিক ততটুক আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে আমরা মেরুরজ্জু নিয়ে এবং প্রতিবত্ত চক্র নিয়ে কিছুটা জানার চেষ্টা করেছি, ঠিক আছে? এগুলো মূলত অনেক বাস্ট পড়া, আপাতত তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে আমরা ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? অতটুকু তোমরা ভালো মতো করে পড়ে রেখো, আমরা আগামীকাল রেচনতন্ত্র থেকে পড়বো, এবং রেচনতন্ত্র যাওয়ার আগে আমি তোমাদেরকে এই অংশ থেকে কোয়েশ্চেন করব। সো এগুলো পারতে হবে, তোমরা আশা করছি ভালো করে পড়ে আসবা। ওকে, কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? কারো কোনো কোনো জায়গায় সমস্যা আছে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে পড়ো ভালো মতো। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকো।